ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন উকিল ম্যাডাম। হঠাৎ রাস্তার ধারে একটা ছোট ছেলে অসুস্থ বোধ করে মাটিতে বসে পড়ল। মুহূর্তের মধ্যেই তিনি ছুটে গিয়ে ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু এরপর যখন তার আসল পরিচয় সামনে এলো, উকিল ম্যাডাম তো অবাক হলেনই, পুরো হাসপাতাল যেন কেঁপে উঠল। আসলে কে এই ছেলে জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। অপরূপা দত্ত পেশায় আইনজীবী, তবে পাড়ার সবাই তাকে উকিল ম্যাডাম বলেই চেনে। বয়স 30-এর কাছাকাছি, আত্মবিশ্বাসী, বুদ্ধিমতী আর নিজের কাজে একেবারে পাকা। সারাদিন কোর্টে লড়াই করে, ক্লায়েন্টদের ন্যায় বিচার আদায় করে দেওয়া যেন তার জীবনের মন্ত্র। কিন্তু দিন শেষে আদালতের গম্ভীর পরিবেশ থেকে বেরিয়ে যখন রাস্তায় ফেরেন, তখন তিনিও কেবল এক সাধারণ মানুষ। অফিস ব্যাগ কাঁধে, মুখে সামান্য ক্লান্তি, তবে চোখে সেই দৃঢ়তা এখনও ঝলমল করছে। সেদিনও তেমনই একটা দিন ছিল। বিকেলের দিকে মামলার কাজ শেষ করে ফিরছিলেন। শহরের ভিড় ঠাসা রাস্তা, চারপাশে হর্ন, চেঁচামেচি, সব মিলিয়ে হুলস্থুল অবস্থা। অপরূপা দ্রুত পা চালাচ্ছিলেন। বাড়ি পৌঁছানোর জন্য একটা ট্যাক্সি নেবেন ভেবেছিলেন। এমন সময় হঠাৎ সামনে একটা হইচইয়ের শব্দ কানে এলো। মানুষের ভিড় জমেছে রাস্তার ধারে। কেউ উৎকণ্ঠায় ফিসফিস করছে, কেউ আবার কেবল দাঁড়িয়ে দেখছে। কৌতূহলী হয়ে অপরূপা ভিড়ের দিকে এগোলেন। কাছে যেতেই দেখলেন মাটিতে পড়ে আছে একটি ছোট ছেলে। বয়স 10 বছরের বেশি নয়। ছেলেটার গায়ে ছেঁড়া জামা, মুখ ধুলোয় ভরা, ঠোঁট শুকিয়ে আছে। ভিড়ের মাঝে শুয়ে আছে যেন নিস্তেজ শরীরের মতো। অপরূপা স্বর উঁচু করে বললেন, এ কি, একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন। মানুষজন একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ এগিয়ে এলো না। ভিড়ে কারো কণ্ঠ ভেসে এলো, আমরা ঠিক জানি না ছেলেটা কার, যদি কিছু হয়ে যায় ঝামেলা হবে। আরেকজন দ্বিধা ভরে বলল, গরিবের ছেলে বলে হয়তো কেউ এগিয়ে আসছে না, কিছু হলে পরে দায় নিতে হবে। অপরূপার চোখে রাগ আর অসহায় ক্ষোভ একসাথে জ্বলে উঠল। লজ্জা করে না? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছো, একটা বাচ্চা কষ্টে ছটফট করছে, আর তোমরা কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে আছো। কথা শেষ করেই তিনি নিচু হয়ে ছেলেটিকে কোলে তুলে নিলেন। চোখ খোলো বাবা, নাম কি তোমার? অপরূপা ছেলেটির শুকনো মুখে আলতো করে হাত বোলালেন। ছেলেটি হালকা গুঙিয়ে উঠল, ঠোঁট কাঁপল, মৃদু স্বরে যেন ফিসফিস করে বলল, সজল। এরপরই আবার চোখ বুজে গেল, শরীরটা ঢলে পড়ল। 1 সেকেন্ড দেরি না করে অপরূপা চারপাশে চিৎকার করে উঠলেন, কোনো গাড়ি আছে? ট্যাক্সি, অটো? ঠিক তখনই এক অটো এসে থামল। তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে নিয়ে তাড়াতাড়ি উঠে বসলেন। দ্রুত হাসপাতালে চলুন, আর দেরি করা যাবে না। গাড়ি ছুটে চলল। ভিড়ের শব্দ পেছনে মিলিয়ে গেল। অপরূপার বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভূত হচ্ছিল। ছেলেটির মাথাটা তিনি আলতো করে নিজের কোলের উপর রাখলেন। দুর্বল শরীরটা কাঁপছিল, নিঃশ্বাস ক্ষীণ হলেও চলছিল। অপরূপা ফিসফিস করে সান্ত্বনা দিলেন, হিম্মত রাখো সজল, কিচ্ছু হবে না তোমার, আমি আছি। হাসপাতালের দরজায় ঢুকতেই ডাক্তাররা তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। কি হয়েছে? অপরূপা দ্রুত বললেন, রাস্তায় পড়ে গেছিল, বাচ্চাটা জ্ঞান হারিয়েছে, দয়া করে ওকে দেখে নিন। নার্সরা ছেলেটিকে স্ট্রেচারে শুইয়ে ভেতরে নিয়ে গেল। অপরূপা দাঁড়িয়ে রইলেন, বুক ধড়ফড় করছে। জীবনে তিনি অসংখ্য জটিল মামলা সামলেছেন, প্রতারণা, দুর্নীতি, ভয়ঙ্কর অপরাধের অন্ধকার দিক সব দেখেছেন। কিন্তু আজ একটা ছোট্ট প্রাণীর জন্য তিনি যেন সম্পূর্ণ অসহায়। তার মনের ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল একই প্রশ্ন, এই বাচ্চাটা কি সত্যি ঠিক হয়ে উঠবে? আর কে জানে এর আসল পরিচয় বা কী? দীর্ঘ মিনিট 10 পর ডাক্তার এসে বললেন, অবস্থা একটু জটিল ছিল, তবে এখন স্থিতিশীল। সম্ভবত অতিরিক্ত খিদে আর হাইড্রেশনের কারণে জ্ঞান হারিয়েছিল। অপরূপা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ধন্যবাদ ডাক্তার। অল্প কিছুক্ষণের মধ্যেই সজল চোখ মেলল, ক্ষীণ কণ্ঠে বলল, জল। অপরূপা তৎক্ষণাৎ বোতল এগিয়ে দিলেন। ছেলেটি অল্প চুমুক দিয়ে কিছুটা জল খেল। মৃদু স্বরে অপরূপা জিজ্ঞেস করলেন, কোথায় থাকো তুমি?
সজল কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই হাসপাতালের করিডোরে হুড়মুড় করে ঢুকে এলো এক মহিলা ছেলেটিকে দেখেই ছুটে এলেন, চোখ ভিজে জল, মুখে উৎকণ্ঠা। সজল, বাবা কেমন আছিস? তুই তো বলেছিলি শুধু একটা বিস্কুটের প্যাকেট আনবি, আর এর মধ্যেই এমন কি হলো? ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে আতঙ্ক আর স্বস্তির মিশ্রণে তিনি অঝরে কাঁদতে লাগলেন। অপরূপা অবাক হয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল মহিলার মুখ কোথায় যেন আগে দেখেছেন, কিন্তু মনে করতে পারছেন না। সজল দুর্বল গলায় ফিসফিস করে বলল, মা, খুব খিদে পেয়েছিল, মাথাটা ঘুরছিল, তাই হঠাৎ বসে পড়ি, তারপর আর কিছু মনে নেই। সজল চোখ মেলে অপরূপার দিকে ফিসফিস করে বলল, আমাকে এখানে এই দিদিটাই এনেছে। কথাটা শুনে মহিলার চোখ আরও ভিজে উঠল। মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল করিডোরে। অপরূপা চুপচাপ দাঁড়িয়েছিলেন পাশে, চোখে মায়া, মুখে একরকম দৃঢ়তা। ধীরে ধীরে তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি সজলের মা? মহিলা মাথা নাড়লেন, চোখে জল গড়িয়ে পড়ছে। হ্যাঁ, আমি ওর মা। আমরা অনেক কষ্টে আছি, খুব গরিব ঘরে থাকি। অপরূপা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চিন্তা করবেন না, ছেলেটি এখন ভালো আছে। কথা শেষ করতে না করতেই অপরূপার ফোন বেজে উঠল। স্ক্রিনের নাম ভেসে উঠল সুমন, তার স্বামী। হ্যালো অপরূপা, তুমি কোথায়? এত রাত হলো, এখনো ফেরোনি কেন? অপরূপা শান্ত গলায় উত্তর দিলেন, আমি হাসপাতালে আছি। রাস্তায় একটা ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে এসেছি। ফোনের ওপারের লাইনটা হঠাৎ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। তারপর সুমনের কণ্ঠ শোনা গেল, হাসপাতালে? ঠিক আছে, আমি আসছি এখনই। অপরূপা ফোন কেটে কিছুটা অবাক হয়ে গেলেন। সুমন সাধারণত খুব ব্যস্ত মানুষ, এভাবে কোনো কারণ ছাড়াই এত রাতে হাসপাতালে ছুটে আসা তার স্বভাবসিদ্ধ নয়। তবুও তিনি আর বেশি কিছু ভাবলেন না। নিঃশ্বাস ফেলে আবার সজল আর তার মায়ের দিকে তাকালেন, যেন অজান্তেই সামনে অন্য এক রহস্যের দরজা খুলে যাচ্ছে। সজলের মাও মুখ তুলে তাকালেন অপরূপার দিকে, চোখে অদ্ভুত এক দৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের দরজা খুলে ভেতরে ঢুকলেন সুমন। তার চোখ সরাসরি পড়ল সজলের মায়ের উপর। দুজনের চোখাচোখি হতেই এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল করিডোরে। হাসপাতালের করিডোরে থমথমে নীরবতা নেমে এসেছে। অপরূপা বিস্ময়ে তাকিয়ে আছেন। তার স্বামী সুমন যতটুকু আবেগহীন মানুষ বলেই তিনি জানেন, এখন ঠিক ততটাই উল্টো, হতবাক, ভড়কে যাওয়ার চোখে এক মহিলার দিকে তাকিয়ে আছে। আর সেই মহিলা যে সদ্য কেঁদে বুক ভিজিয়েছিল ছায়াহীন জীবনের গল্পে, সে আবার হঠাৎ কেমন কাঠ হয়ে দাঁড়িয়ে পড়েছে। দুজনের চোখাচোখি, নীরবতায় কাঁপন ধরছে। অপরূপা মুখ খুললেন, সুমন, তুমি এভাবে তাকাচ্ছ কেন? চেনো এই মহিলাকে? সুমনের মুখ শুকনো, ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। মহিলা নিজের ভেজা চোখ মুছে আসতে বলল, অবশেষে দেখা হয়ে গেল। অপরূপার পুরো শরীর হিম হয়ে গেল। তিনি অনুভব করলেন এখানে কিছু অদ্ভুত সত্যি লুকিয়ে আছে। সুমন কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করল, শিলা, তুমি? অপরূপা হতবাক হয়ে উঠলেন, শিলা, তুমি এই মহিলাকে চেনো? কি গো, বলো। অচেনা সেই মহিলা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, চিনি। আমি শুধু চিনি না, আমি ওর অতীত, আমি ওর প্রথম স্ত্রী। হাসপাতালের করিডোরে হঠাৎ সমস্ত মানুষ যেন জমে গেল। নার্স, রুগীর আত্মীয়, অপরূপা, সবাই স্তব্ধ। অপরূপার বুকের ভেতর একসাথে হাজারো হাতুড়ি পড়তে লাগলো। কি? তুমি কি বললে? প্রথম স্ত্রী? সুমনের মুখ লজ্জায় নীল, ঠোঁট কাঁপছে। শিলা হাত ধরে সজলকে নিজের বুকে জড়িয়ে নিল। এই ছেলে সজল, তোমার ছেলে। অপরূপা যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছেন, মাথার ভেতর শব্দ বাজছে, অসম্ভব। তিনি ক্ষিপ্ত স্বরে বললেন, সুমন, কেন তুমি আমাকে কখনো বলনি যে তুমি আগেও বিয়ে করেছিলে? সুমনের চোখে ভয়। অপরূপা, আমি সব ভেবে উঠতে পারিনি। ভেবেছিলাম এই অধ্যায় শেষ হয়ে গেছে, তাই বলিনি। শিলা এবার অনেকটা দৃঢ় কণ্ঠে উঠে দাঁড়ালো, তুমি পালিয়ে গিয়ে ভেবেছিলে সব শেষ।
আমার আর এই ছেলের জন্য তোমার দায়িত্ব শেষ। এত বছর ধরে আমি একা কষ্ট করে সজলকে মানুষ করেছি, আর তুমি নিশ্চিন্তে নতুন জীবনে সংসার পেতেছ। অপরূপার চোখে অশ্রু জমতে লাগলেও তিনি শক্ত গলায় বললেন, সুমন, তুমি আমাকে প্রতারিত করেছ। শিলা গভীর শ্বাস নিল। চারপাশের সবাই নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। সে ধীরে ধীরে অতীতের দরজা খুলে দিল। আমরা একসময় খুব সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখতাম। আমি তখন সাধারণ মধ্যবিত্ত মেয়ে, আর সুমন চতুর ব্যবসায়ী সেজে বড় বড় স্বপ্ন দেখাতো। বিয়ের প্রথম দিকটা সুন্দর কেটেছিল, কিন্তু খুব শিগগিরই বুঝলাম সুমনের আসল চেহারা অন্যরকম। আমার বাবার যা সম্পত্তি ছিল তা নিজের নামে করার জন্য নানা প্রোপাগান্ডা চালালো। পরিবার রাজি না হলে শুরু করলো প্রতারণা, নকল কাগজ, জোর করে টাকা তোলা, এমনকি আমার বাবা সব সঞ্চয়ও ধোকা দিয়ে নিয়ে গেল। শিলার চোখ লাল হয়ে উঠল। একটা সময় আমি যখন অন্তঃসত্ত্বা, আমার গর্ভে ছিল সজল, তখন সুমন আমাকে ছেড়ে গেল। রাতের অন্ধকারে উধাও হয়ে গেল সে। কোনো খবর নেই, কোনো যোগাযোগ নেই। অপরূপা নিঃশ্বাস আটকে শুনছিলেন। শিলার প্রতিটি শব্দ যেন তীক্ষ্ণ ছুরির মতো তার বুক ভেদ করছিল। একজন উকিল হিসেবে তিনি জীবনে অজস্র প্রতারণা, অপরাধ প্রমাণ করেছেন, কিন্তু এবার যেন নিজের জীবনই সাক্ষী হয়ে উঠেছে। সুমন এক ধাপ এগিয়ে এলো। অপরূপা, আমি শপথ করে বলছি, তখন আমি আটকে ছিলাম। আমি ডুবে যাচ্ছিলাম দেউলিয়ার মতো অবস্থায়। বেরোনোর কোনো রাস্তা খুঁজছিলাম। শিলার সাথে থাকা মানে কেবলই দারিদ্র্য আর ভাঙা স্বপ্ন। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি নতুন করে জীবন গড়তে চেয়েছিলাম। অপরূপার চোখে জ্বলে উঠল আগুন। নতুন জীবন গড়তে চেয়েছিলে, তাই একজন স্ত্রী আর সন্তানকে রাস্তায় ফেলে রেখেছিলে। এখন বলো সুমন, এ কেমন মানুষ তুমি? আমার স্বামী নাকি এক মুখোশধারী প্রতারক? হাসপাতালের দেওয়াল যেন কেঁপে উঠছে তাদের কথোপকথনে। সজল দুর্বল হলেও কান পেতে সব শুনছে। হঠাৎই সে কেঁপে উঠে বলল, আচ্ছা বাবা, তুমি তাহলে আমায় ফেলে গিয়েছিলে? এই প্রশ্ন শুনে সুমনের মুখ থেকে রং সরে গেল। তার চোখ ভিজে উঠল। সে এগিয়ে ছেলের মাথায় হাত রাখার চেষ্টা করল, কিন্তু সজল গা সরিয়ে নিল। না, তুমি আমার বাবা নও, তোমার জায়গায় আমি মাকে পেয়েছি। শিলার ছেলেকে বুকে চেপে ধরল, চোখে জল গড়াচ্ছে। অপরূপা পাশে দাঁড়িয়ে যেন দম বন্ধ করে ফেলেছেন। তিনি জীবনে নিজের সততা, ন্যায় আর নীতির উপর ভর করে সব মামলা লড়েছেন, অথচ আজ তার নিজের সংসার এক দণ্ডে দাঁড়িয়ে আছে। স্বামীকে রক্ষা করবেন নাকি সত্যের পাশে দাঁড়াবেন? অপরূপার উকিল মানসিকতা জেগে উঠে নিজেকে সামলে তিনি সোজা দাঁড়ালেন। আমি একজন স্ত্রী হিসেবে ভেঙে পড়তে পারি, কিন্তু একজন মানুষ ও আইনজীবী হিসেবে সত্য অস্বীকার করব না। সুমন, তুমি প্রতারণা করেছ, শুধু আমার সাথে নয়, তোমার প্রথম স্ত্রী, তোমার সন্তান, এমনকি আইনকেও তুমি প্রতারণা করেছ। এসবের জবাবদিহি তোমাকে করতে হবে। সুমন বিস্মিত। তুমি কি করবে অপরূপা? আমাকে কি আদালতে টানবে? অপরূপা জোরে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি তোমাকে রক্ষা করব না, আমি ন্যায়ের পক্ষেই দাঁড়াবো। তার কণ্ঠে যেন বজ্রপাতের মতো দৃঢ়তা। শিলা হাত জোড় করে অপরূপার দিকে তাকালো। ম্যাডাম, আমি আপনাকে দোষ দিচ্ছি না, হয়তো সুমন আপনাকে সত্যি বলেনি, কিন্তু আমি আর আমার সন্তানের জন্য ন্যায় চাই। আমরা অন্তত আমাদের পাওনা ফেরত পাই। অপরূপা ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি পাবে শিলা, আমি নিজের হাতে তোমাদের ন্যায় ফিরিয়ে দেব। সুমন তখন প্রায় ভেঙে পড়া মানুষ। না অপরূপা, থামো, আমি সব কিছু ঠিক করে দেব, তোমাদের সবার ক্ষতিপূরণ দেব, তুমি আদালতে যেও না। অপরূপা তীব্র চোখে তার দিকে তাকালেন। আইন থেকে পালানো যাবে না সুমন, আর এই শাস্তি শুধু তোমার নয়, আমার জন্য একটা শিক্ষা। আমি একজন উকিল, আমি ন্যায়কে সত্যিই ভালোবাসি। সেই ন্যায় যদি আমার নিজের ঘরে হানা দেয়, তবে আমি মুখোশ পরে বাঁচতে পারবো না। করিডোরের বাতি ঝিকমিক করছিল। আকাশে আচমকা বজ্রপাতের মতো গর্জন শোনা গেল, বৃষ্টির আগমনে ইঙ্গিত। অপরূপা ধীরে ধীরে পিছিয়ে এলেন। তার কণ্ঠ ফিসফিস করে যেন তীক্ষ্ণভাবে ছেদ করল নীরবতা। সুমন দত্ত,
আগামীকাল থেকে তুমি কেবল আমার স্বামী নও, তুমি আমার মামলার আসামি। শিলা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সজল বিস্ময়ে কাঁপছে। সুমন আতঙ্কিত, চোখ বড় বড় করে তাকিয়েছে। ঠিক তখনই হাসপাতালের করিডোরের স্পিকারে ঘোষণা এলো। পুলিশ কন্ট্রোল রুম থেকে বার্তা এসেছে, অপরূপা দত্ত ম্যাডাম, আপনাকে অবিলম্বে সিভিল ক্রাইম ডিপার্টমেন্টে রিপোর্ট করতে বলা হয়েছে। অপরূপার মুখে কঠিন এক হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটাই শুরু, এবার আসল লড়াইয়ের সময়। আদালতের ভিড় ভর্তি কাঠগড়ায় দাঁড়ানো সুমন দত্ত। প্রতারণা, স্ত্রী ও সন্তানের পরিত্যাগ, সম্পত্তি আত্মসাৎ, সব অভিযোগ তার মাথায় তোলা হয়েছে। সাংবাদিকরা ক্যামেরা ঝলকাচ্ছে, ভিড় শোরগোল করছে। অপরূপা দত্ত আজ আর শুধু উকিল নন, তিনি এক স্ত্রী যিনি সত্যের জন্য স্বামীকেও শাস্তি দিতে প্রস্তুত। বিচারকের কড়া প্রশ্ন, অপরূপা দত্ত, এই মামলায় আপনি কি সাক্ষী নাকি বাদী? অপরূপা ধীর দৃঢ় কণ্ঠে বললেন, আমি দুটোই মাননীয় বিচারক। কারণ এই মানুষ শুধু আমাকে নয়, আইনের চোখেও প্রতারণা করেছে। শিলা আর সজল আদালতের এক পাশে দাঁড়িয়ে। শিলার চোখে ভরসা, আর সজল তাকিয়ে আছে সেই মানুষটার দিকে যাকে সে এখনও পুরোপুরি বাবা বলে মানতে পারছে না। সুমন ভেঙে পড়ে কাঁদতে লাগলো। অপরূপা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি সব ফিরিয়ে দেব, আমি জেলে যেতে চাই না। অপরূপা দাঁড়িয়ে বললেন, আইন ক্ষমার কথা শোনে না, আইন শুধু ন্যায়ের কথা শোনে। বিচারক রায় ঘোষণা করলেন, সুমন দত্ত, আপনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একই সাথে অবৈধভাবে আত্মসাৎ করা সম্পত্তি ও অর্থ অবিলম্বে বাজেয়াপ্ত করা হবে এবং ক্ষতিপূরণ হিসেবে শিলা দেবী ও তার সন্তান সজলকে প্রদান করা হবে। কোর্ট মহলে গুঞ্জন উঠল। সুমন হতবাক, চোখ বিস্ফারিত। পুলিশ তাকে কাঠগড়া থেকে নিয়ে যাচ্ছিল। শেষবারের মতো সে অপরূপার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই ন্যায়পরায়ণ, আর এই কারণেই আমি আজ হেরে গেলাম। আদালত চত্বরে বৃষ্টি পড়ছিল। শিলা কাঁদতে কাঁদতে অপরূপার হাত ধরল। আপনি না থাকলে হয়তো কোনো দিনও আমি ন্যায় পেতাম না। অপরূপা সজলের মাথায় হাত বোলালেন। তুমি আজ থেকে শুধু ওর সন্তান নও সজল, তুমি সমাজের প্রতীক, যেখানে সত্য চাপা পড়ে না। আকাশের দিকে তাকিয়ে অঝোরে বৃষ্টি নামছিল। তার বুকের ভেতর গভীর একটা যন্ত্রণা থাকলেও চোখে ছিল অদ্ভুত প্রশান্তি, কারণ ন্যায়ের পথে হেঁটে তিনি জিতলেন। তো বন্ধুরা, এই উকিল ম্যাডাম কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।